দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ কারেন্ট ইয়ার, তারপর হচ্ছে অ্যাকুমুলেট অফ ডিসকার্টেড অ্যাসেট অফ ডেপ্রিসিয়েশন মাইনাস হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ প্রিভিয়াস ইয়ার। ওই যে কম্পারেটিভ ইয়ার দেওয়া থাকবে বলছি দুইটা, তাহলে প্রথমটা হচ্ছে কারেন্ট ইয়ার, পরের আগেরটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে পারচেস অফ মেশিনারি কারেন্ট ইয়ার ব্যালেন্স প্লাস হচ্ছে কস্ট অফ সেলিং মাইনাস হচ্ছে প্রিভিয়াস ব্যালেন্স। তারপরে দেখেন ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটা হতে একটা অঙ্কে আছে, এটা যদি আইয়ে কেউই পারতো না, কেউ না, কারণ এটা কোনো বাংলা বইই নাই। যদি বাংলা বই থেকে যদি প্রশ্ন এটা তারা সবাই করে যাব, কিন্তু এটা কোনো বাংলা বইয়ের ভিতরে এই অঙ্কটা নাই, যতগুলো বই দেখছি আমি ম্যাক্সিমাম। আর বুঝতো না আছে কিনা জানি না, বাট আমি জানি যে এটা নাই এরকম। এখানে হচ্ছে এইটাই শুধু কঠিন নিয়মের, আর একটাও কঠিন নিয়ম নাই, ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে এই অঙ্কটা একটু ঝামেলা আছে, আমি এটা যখন করামো সব ডিটেলস বলবো। দেখো কারেন্ট ইয়ার ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ প্লাস হচ্ছে লস অন অফ অ্যাসেট মাইনাস হচ্ছে প্রিভিয়াস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তারপরে দেখো নেট ইনকাম, কারেন্ট ইয়ার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স, অথবা এখানে আরেকটা নাম থাকে সেটা হচ্ছে রিটার্নিংস, বেশিরভাগ রিটার্ন আর্নিংস থাকে, ঠিক আছে? রিটার্ন আর্নিংস। আমি অঙ্ক করাইতে গেলে ডিটেলসে বলবো, ফর্মুলা গুলো আগে আলোচনা করে নিই। রিটেন্ড আর্নিং, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ প্লাস হচ্ছে ডিভিডেন্ড মাইনাস হচ্ছে প্রিভিয়াস ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স, অথবা হচ্ছে রিটার্ন আর্নিং। তারপরে দেখো এটা আরেকটা, বুক বিল অফ সেলিং ইকুইপমেন্ট ওপেনিং ইয়ার ব্যালেন্স প্লাস হচ্ছে পার্সেস মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন মাইনাস হচ্ছে ক্লোজিং ইয়ার ব্যালেন্স। এ হচ্ছে মূলত এই চ্যাপ্টারের সবগুলা ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কোন ফর্মুলাগুলো হচ্ছে সব অঙ্কে থাকে, এইটা এই লালগুলা শুধু, ঠিক আছে? জাস্ট লালগুলা হচ্ছে পরীক্ষা থাকে, মানে প্রশ্নে থাকে বেশিরভাগ এইটা, ঠিক আছে? আর বাকিগুলা একদম এক্সেপশনাল এক দু একটা অঙ্কে। তাহলে আমি এখন আপনাদেরকে এইটা লিখাইতেছি, দেখেন একটা আরো কিছু নোট লিখেন, যে অঙ্কে যদি লিখেন, আজকে লিখাই নেই আমি, আজকে এটা লিখাই দিছি অফলাইনে, লিখেন প্রথমে মানে নোট লিখতে পারেন, নোটই লিখেন, নোট নাম্বার 1 লিখেন। কে যে এইভাবে লিখবেন না, সামনে লিখেন। আগে একটা অঙ্ক দেখাইলেই তারপরে দেখেন, এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, আর হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট। এই দেখেন 2017 সাল, এই যে 2016 সাল, তাহলে কম্পারেটিভ এটা ব্যালেন্স শিট। এটাকে আবার নিচের গুলো আরো বলা হয়, এই নিচের গুলাকে বলা হয় হচ্ছে এডিশনাল ইনফরমেশন। তাহলে একটা নোট আগে লিখেন, যদি কোনো অঙ্কে, যদি কোনো অঙ্কে, যদি কোনো অঙ্কে এডিশনাল ইনফরমেশনে, যদি কোনো অঙ্কে এডিশনাল ইনফরমেশনে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল লিখছেন, অ্যাকাউন্টস পেয়েবল কমা পার্সেস টু মার্চেন্ডাইজ সাপ্লায়ার। আচ্ছা পার্সেস না লিখে এখানে লিখেন পার্টেন, পার্সেসের জায়গায় অবলিক দিয়ে লিখেন পার্টেন, PRTAN পার্টেন, আর হচ্ছে পার্সেস, এই দুইটা করে একসাথে হয়ে, বুঝছেন? মাথায় আসে নাই, লিখেন পার্টেন টু মার্চেন্ডাইজ সাপ্লায়ার। তারপরে আবার কমা দিয়ে লিখেন প্রিপেড এক্সপেন্সেস,
ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড, ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড, নেট সেল, আবার বলেন ওটা। প্রিপেড। প্রিপেড এক্সপেন্সেস কমা ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড, আর কয়েকটা আছে, চার পাঁচটা দুই তিনটা মনে হয়। ভাইয়া 2 নম্বরে যে ছিল না পার্সেন্টেজ, ওইটা বুঝলাম না, আরেকবার বলবেন? পার্টেন পার্টেন টু মার্চেন্ডাইজ সাপ্লায়ার, পার্টেন টু মার্চেন্ডাইজ সাপ্লায়ার। এটা আজকে লেখানোর সময় গ্রুপে নিয়ে আনা দরকার ছিল অফলাইনে, তাইলে আমার আর এত কষ্ট হইল না বললে দেওয়াটা, লেখা দিত, হয়ে যেত। লিখছেন? পার্টেন টু মার্চেন্ডাইজ সাপ্লায়ার। জি ভাইয়া। তারপরে প্রিপেইড এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড। তারপরে হচ্ছে আরো দিকটা আছে তো, নেট সেলস লিখছেন, নেট সেলস লিখছেন তো মনে হয় তো, নেট সেলস লিখছেন, কমা দেন, জি ভাই। কমা দিয়ে লেখেন সেলস এন্ড পার্সেস, সেলস এন্ড পার্সেস অন অ্যাকাউন্ট, ও এন অন অ্যাকাউন্ট। যদি এডিশনাল ইনফরমেশনে থাকে তাহলে এগুলা, মানে যেগুলা আছে এগুলা ঠিক আছে, মানে উপরের গুলা বা এইগুলা এরকম যেটাই লেখেন লেখেন, এইসব ইনফরমেশন কোনোটাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাইতো না। কোথায় যাবে না? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবে না। তারপরে দুই দুই নাম্বার নোট লেখেন, এটা লিখ হইলে 2 নাম্বার নোট লেখেন। যদি অঙ্কে, হুম, নেওয়ানো দরকার ছিল, টাইমটা নষ্ট হইতেছে। যদি অঙ্কে নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে আমাদের নেট ইনকাম অবশ্যই বের করতে হবে। তখন রিটার্ন আর্নিংস এর কাজ আছে, রিটার্ন আর্নিংস এর কাজ আছে। যদি নেট ইনকাম অঙ্কে দেওয়া থাকে তাহলে রিটার্ন আর্নিংস এর কোথাও যাইতো না, রিটার্ন আর্নিংস এর কোনো কাজ নাই। ঠিক আছে? ভাইয়া দেওয়া না থাকে বললেন না? নেট ইনকাম যদি দেওয়া না থাকে, নেট ইনকাম অঙ্কে যদি নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে আমাদের রিটার্ন আর্নিংস দিয়ে নেট ইনকাম বের করতে হবে। এভাবে লেখেন, নেট ইনকাম দিয়ে, সরি, রিটার্ন আর্নিংস দিয়ে নেট ইনকাম বের করতে হবে, নয়তো রিটার্ন আর্নিংস এর কোনো কাজ নাই। নয়তো কি রিটার্ন আর্নিংস এর কোনো কাজ নাই। আমি লিখে দিতেছি কেন, 2টা ক্লাস নিলেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেষ হয়ে যাবো গা। তো সেজন্য হচ্ছে আমি সবগুলা লেখা আগে লেখাই দিতেছি আজকে। লিখছেন? তারপরে আরেকটা ছোট করে লেখেন, 95% ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস ও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আইটেম গুলো এডিশনাল ইনফরমেশন থেকে যাইব। 99 না, আবার বলেন ভাইয়া। 95% আইটেম, 95 না লিখে 99% লেখেন, মাত্র 1% চাইলেও যাইতে পারে, বেশিরভাগই যায়, সবগুলো আইটেমই হচ্ছে এডিশনাল থেকে যায়, দুই একটা অঙ্কে বোধ হয় শুধু ইয়া। আচ্ছা, এটা লিখতে হবে না, এটা নোট হিসেবে লিখতে হবে না, এটা সারা। আর একটা কথা লিখো, আমাদের অঙ্কে, নোট নাম্বার লিখো, আমাদের অঙ্কে সব সময়, আমাদের অঙ্কে সব সময় ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিংটা করে নিতে হবে। এটা মনে থাকে না তোমাদের? আমি অফলাইনে অনেক স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি, ওরা ওরা বারবার খালি এই জায়গাটাই ভুল করে, মানে ডেপ্রিসিয়েশনটা বের করতে পারে না। কিন্তু এটা আমি কিন্তু বারবার লিখে কিন্তু দিছি প্রথম দিন ক্লাসে। আমি আবার বলছি, যদি কোনো অঙ্কে
ডেপ্রিসিয়েশন এর অ্যামাউন্ট দেওয়া না থাকে, তাহলে অবশ্যই ওয়ার্কিং করতে হবে। আচ্ছা, এটা সারা এমনি যদি না লেখা হয় এইভাবে লিখতে পারো যে ডেপ্রিসিয়েশন অবশ্যই ক্যালকুলেট করতে হবে। কিভাবে? ফর্মুলা দিয়ে। অঙ্কে দেওয়া থাকলেও তুমি করলে অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে, একটা ঝামেলা থাকতো না। অনেক প্রশ্ন ডাউট আসবো এই অঙ্ক করতে গেলে। তো ফর্মুলাটা তুমি লিখবা। এখন আরেকটা কথা লিখো, আরেকটা কথা লিখো, আরেকটা নোট লিখো। সেই নোটটা হচ্ছে, যদি ফিক্স অ্যাসেট সেল, মানে এডিশনাল ইনফরমেশনে, ফিক্স অ্যাসেট এডিশনাল ইনফরমেশনে পারচেস অথবা সেল হয়, তাহলেও আমাদেরকে ওয়ার্কিং করতে হবে। আমি ভেঙে ভেঙে বলে দিতেছি, পরে কিন্তু সমস্যা পড়লে আমাকে বললেন, তাও আমি আগে আগে বলে নিতেছি যেন লেখা থাকে জানি। ঠিক আছে, লিখেন। তাহলে কি করতে হইব? শেষে বাজলে পড়া শেষ। ভাই আবার বলেন লাস্টেরটা। যদি ফিক্স অ্যাসেট সেল অথবা পারচেস হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পারচেস অফ ইকুইপমেন্ট বের করতে হইব। এইভাবে লিখেন, এমনি লিখলে সুন্দর মতো নেব। যদি অঙ্কে পারচেস অথবা সেলস হয় কোনো ফিক্স অ্যাসেট, তাহলে পারচেস অফ পারচেস অফ ফিক্স অ্যাসেট বের করতে হইব। ওয়ার্কিং তো কইরা দিছি আমি, ওই যে নিচে ফর্মুলা লিখে দিছি। ওকে। আরো একটা আছে, মনে নাই আমার। আরেকটা কি জানি আছে, বুক ভ্যালু দিয়া, মনে আইতেছে না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, লিখো। ফিক্স অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে বুক ভ্যালু বাদ দিলে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অথবা আবার ডিসকার্টেড বলেন। অ্যাসেট। আমি আবার বলতেছি, আমি এই অঙ্কগুলা অঙ্কে বইলা দেই, মানে মুহে মুহে বলি, কিন্তু আমি তোমাদেরকে নোট লেখাইতেছি, কারণ ডাউট যাতে না থাকে। ইকুইপমেন্টের অরিজিনাল কস্ট থেকে বুক ভ্যালু বাদ দিলে, ভাইয়া বললেন না ফিক্সড অ্যাসেট। হ্যাঁ হ্যাঁ, আমি ইকুইপমেন্ট দিয়ে বলে জানি, আমি তো টাকা রয়েছে ইকুইপমেন্টের দিকে আর লেগা বলতেছি, বুঝছো? আচ্ছা, লিখো। ফিক্স অ্যাসেটের ফিক্স অ্যাসেটের অরিজিনাল কস্ট, এটা এই লাইনটার এটা পুরাটা অঙ্কে চার দিয়ে আমি বুঝাইতেছি এর জন্য। লিখো, ফিক্স অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে বুক ভ্যালু বাদ দিলে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অথবা ডিসকার্টেড অফ ডেপ্রিসিয়েশন অথবা সেলিং ভাইয়া অ্যাসেট বুক বের ভ্যালু হয়। বাদ দিলে। এভাবে লিখো, ফিক্স অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে বুক ভ্যালু বাদ দিলে অ্যাকুমুলেট অফ ডেপ্রিসিয়েশন অফ সেলিং ফিক্স অ্যাসেট। মানে ফিক্স অ্যাসেটের দামে ইকুইপমেন্ট থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে, মেশিনারি থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, এগুলা থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাবো, ঠিক আছে, একটা অঙ্ক করাইলে দেন ক্লিয়ার হয়ে যাব। ওকে। তাহলে আমরা সবার আগে 5 নাম্বার অঙ্কটাই যাবো। 5 নাম্বার অঙ্ক, ফরচুন 4। আচ্ছা, এই যে 5। আচ্ছা, সলিউশন আগে দেখে নিই আছে। হুম, দেখেন, লোকজন কই মেসে কেন? হ্যালো, আমার কথা শোনা যাইতেছে? জি ভাইয়া। দেখো, প্রেজেন্টেড বিলু আর ডেটা টেকেন ফ্রম রেকর্ডেড ফরচুন লিমিটেড। এনে ব্যালেন্স শিট কথাটা উল্লেখ থাকতে পারতো, কিন্তু নাই। ধরেন আছে, মনে করেন
এ হচ্ছে ক্যাশ 15,000 2014 সালে, আর 2013 সালে হচ্ছে 8,000। যদি অঙ্কে এই 15,000 টাকা আমি লাস্টে অঙ্কে 15,000 টাকা ক্যাশে বের করে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে অঙ্কটা মিলবে, আর নয়তো অঙ্ক মিলতো না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যদি এই 15,000 টাকা অঙ্ক ক্যাশ এই দেন 2014 সাল, আমি হচ্ছে যেটা পরের সাল সেটা করবো, আগেরটা না। 2013 সাল দেওয়া আছে, 14 সাল দেওয়া আছে, তাহলে 14 সাল, 15 সাল, 16 সাল দেওয়া আছে, 16 সালেরটা করবো। তাহলে এখানে হচ্ছে আমার 15,000 টাকা উত্তর। উত্তরটা অঙ্কে দেওয়া আছে। ক্যাশ কখনো কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসে যাইতো না। কারেন্ট লাইবিলিটিস দেন ক্যাশ। তাহলে কারেন্ট লাইবিলিটিস 2013 সালে ছিল 60,000 টাকা, আর 2014 সালে 85,000 টাকা হয়েছে। তার মানে বাড়ছে, বাড়লে হচ্ছে বিয়োগ হইব। বাড়লে কি হবে? বিয়োগ হবে। কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে বিয়োগ হবে। ওকে, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে, আমাদের চার্টে আছে। ঠিক আছে, অপারেটিং অ্যাক্টিভিটিসে। নাকি আজকে অঙ্ক করামো, নাকি চারটা ভালো করে দেখবা তোমরা? যদি বলো তাহলে করামো। ভাইয়া একটা করাই দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে কারেন্ট এসেট এটা গেছে, এটা আমরা বুঝছি, এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট, তার মানে এটা হচ্ছে ফাইন্যান্স, ইয়েতে যাবে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে এটা ছিল দেখো 53,000 হয়ে গেছে 10,000। তার মানে এখানে একটা কথা মনে রাখবা, আমি কখনো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আর হচ্ছে গিয়ে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিব না। আমি শুধু জাস্ট অপারেটিং অ্যাক্টিভিটিস এর সিদ্ধান্তগুলা, মানে অ্যাসেট লাইবিলিটিস এই দুইটার ক্ষেত্রে শুধু সিদ্ধান্তটা নিব হচ্ছে ব্যালেন্স শিট থেকে। এটা একটা ব্যালেন্স শিট, এটা দুইটা জিনিস দেওয়া থাকে, একটা ব্যালেন্স শিট আর একটা ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট থেকে শুধু একটা ইনফরমেশন যাবে, সেটা হচ্ছে নেট ইনকাম। আর ব্যালেন্স শিট থেকে সবগুলা ইনফরমেশন যাইব। তাহলে সবগুলা ইনফরমেশন যাওয়ার সময় এখানে শুধু কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস এই দুইটা জিনিস শুধুমাত্র আমরা ইনকাম ব্যালেন্স শিট থেকে নিবো। কোথায় থেকে নিবো? ব্যালেন্স শিট থেকে। আর বাকিগুলোর কোনো সিদ্ধান্ত আমি নিজে নিজে নিবো না। আমি অঙ্কটা পড়ার পরে তারপরে সিদ্ধান্ত নিবো, লাস্টে ওয়ার্কিং করার পরে। ঠিক আছে, তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট এটা যাবে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে। আর এটার জন্য আমরা সিদ্ধান্ত এখনই দিব না, কিন্তু আমরা দেখি, তারপরে লিখে রাখো, পাশে লিখে রাখো, যে যদি কমে যায় তার মানে সেল করে দেয়, কমে গেলে সেল। আর যদি বাইরে যায় তাহলে হচ্ছে পার্সেস। এটা লিখে রাখো জাস্ট, কিন্তু সিদ্ধান্ত দিতাম না। ঠিক আছে, সিদ্ধান্ত দিব না আমরা যে এখানে এত এত টাকা হয়ে গেছে, এরকম কোনো কিছু না। তারপরে দেখো প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট একটা ফিক্সড অ্যাসেট, এটা ছিল 2,15,000 টাকা, এখন বাইরে হয়েছে 3,35,000। তার মানে এখানে পার্সেস করছে। আমি ইনিশিয়াল ভাবে ভাইবা নিলাম যে এটা পার্সেস করছে, আর এখানে ইনিশিয়াল ভাবে ভাইবা নিলাম যে এখানে হচ্ছে সেলস করছে, যেহেতু কমছে। আর কমলে যোগ হবে, আর যদি বাড়ে বিয়োগ হবে। পার্সেস করলে বিয়োগ, কোথায় যাবে? ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজে। তারপরে দেখো অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। আর অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের সম্পর্কে কোনো ধারণা আমরা নিব না। অর্থাৎ ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং করেই আমরা আনবো, এখানে কোনো সিদ্ধান্ত নিজ থেকে নিব না। ঠিক আছে, কারণ এখানে ধর 40,000 থেকে 20,000 বাদ দিলে হয়ে গেছে না, এটার কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না ওয়ার্কিং ছাড়া। ওকে, তারপরে দেখো কারেন্ট লাইবিলিটিস, আমরা জানি এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়, ডেপ্রিসিয়েশনও এক কোথায় যাবে? অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে এইখানে হচ্ছে দেখো বাড়ছে, বাড়াতে হচ্ছে যোগ হইব। আমরা জানি যে কারেন্ট লাইবিলিটি যদি বৃদ্ধি বা ইনক্রিজ হয় তার মানে যোগ হবে। তারপর দেখো বন্ড পেয়েবল, এটা হচ্ছে শূন্য ছিল, এটা বাড়ছে, তার মানে ইস্যু করছে। যদি বন্ড পূর্বের তুলনায় যদি হচ্ছে কারেন্ট ইয়ারে আসে, তাহলে এটা হচ্ছে যদি বাড়ে, বাড়লে হচ্ছে যোগ হইব, আর বিয়োগ কমলে বিয়োগ হবে, পরিশোধ করে দিব তখন। ওকে, তাহলে এটার জন্য সিদ্ধান্ত নিজ থেকে নিতে হয়, কিন্তু জাস্ট যদি নিচে কোনো, সেটা পরে যাইতেছি। ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টক মানে হচ্ছে, ক্যাপিটাল স্টক মানে হচ্ছে শেয়ার, শেয়ারকে বোঝায়। তাহলে শেয়ার যদি এটা সমান সমান আছে, এটা কোনো পরিবর্তন হয় না, আর যেটা কোনো পরিবর্তন হয় না সেটার কোনোভাবেই যাইতো না, ওইটা এইভাবেই থেকে যাব। কোনো পরিবর্তন যদি না হয় সেটা সেভাবে যাব। রিটার্ন আর্নিংস, আমাদের অঙ্কে বাড়ুক আর কমুক সেটা কোনো ইয়া না, যদি নেট ইনকাম দেওয়া থাকে তাহলে রিটার্ন আর্নিংস এর কোনো কাজ আমাদের অঙ্কে নাই। যদি কোনো অ্যামাউন্ট পরিবর্তন না হয় সেটার কোনো কাজ আমাদের অঙ্কে নাই। ঠিক আছে, আমি আবারও বলতেছি, ভালো করে একটু বুঝো প্রত্যেক লাইন লাইন। এখন দেখো আমরা কোথায় থেকে সিদ্ধান্ত নেবো? এডিশনাল ইনফরমেশনের সব সিদ্ধান্ত আমরা এডিশনাল ইনফরমেশনে নিব। তারপরে দেখো হেল্প টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্যারিড এট কস্ট 43,000 টাকা অন ডিসেম্বর ওয়ার 31 2013 ওয়ার সোল্ড ইন 2014 সালে 34,000 টাকা। একটা বিষয় হচ্ছে কি, এটা দেওয়া নাই বুঝছো, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে, হেল্ড, এটা হেল্ড হবে লেখাটা।
হেল টু ম্যাচুরিটি। দেখো, হেল টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি সিকিউরিটি ক্যারেট কস্ট, এটা অবশ্য আমার চার্টে ছিল না, এর একটা ব্যতিক্রম, একটা শুধু আইটেম, এই একটা আইটেমে শুধু ব্যতিক্রম আছে। হেল টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্যারেট, দেখো এটার কস্ট হয়েছে 43,000 টাকা, মানে অরিজিনাল কস্ট হয়েছে 43,000 টাকা, এটাকে বিক্রি করে দিছে হচ্ছে 2014 সালে 34,000 টাকা, মানে আমার এখানে লস হয়েছে। কি হয়েছে? লস। তাইলে লস অন কোথায় যাইব? অপারেটিং অ্যাক্টিভিটিসে যাইব। লস অন গেইন অন নিচ থেকে বার করতে হয়। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে এখানে একটা, আর সব সময় ফিক্স অ্যাসেট বিক্রি করার ফলে লাভ হইব লস হইব, ওই যে লাভ আর লস, ওইটা অপারেটিং অ্যাক্টিভিটিসে যাইব সব সময়। কিভাবে যাবে? লস অন সেল অন, লস অন সেল অন কোনটা? ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের দুইটা আইটেম, কোন, সরি, ফিক্স অ্যাসেট গুলা আর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট গুলি বিক্রি করে অথবা লাভ করে, ঠিক আছে? বিক্রি করে যদি লস হয় অথবা লাভ হয়। তাহলে এইখানে দেখো, এটার অরিজিনাল কস্ট হচ্ছে 34,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে বিক্রি করছে হচ্ছে 34,000 টাকা, তার মানে এখানে লস হয়েছে জিনিসটা। লস হইলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে, আর সেল যেহেতু করছে, তাহলে অবশ্যই সেলটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় যাবে? অবশ্যই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজে, যেহেতু এটা লং টার্ম সেল করে দিছে। এই 34,000 টাকা ছিল, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে নাই, এটা আলাদা একটা ইনফরমেশন। এখন দেখো, প্লান্ট অফ অ্যাসেট দ্য কস্ট 50,000 টাকা, বলছে একটা মেশিনে, একটা যে স্থায়ী সম্পত্তি সেটার হচ্ছে 50,000 টাকা হচ্ছে এটার প্রকৃত মূল্য, প্লান্টের কস্ট। এটা 80% ডেপ্রিসিয়েট হয়ে গেছে। কি হয়ে গেছে? 80% ডেপ্রিসিয়েট হয়ে গেছে। এটার সোল্ড কস্ট হয়েছে 8,000 টাকা। তার মানে তুমি 80% যদি বাদ দিয়ে দাও, এটার একটা বুক ভ্যালু থেকে যাব। আমি তোমাকে কি বলছি? ডেপ্রিসিয়েশন ভ্যালু যদি বাদ দেয়, একটু আগে যে নোটটা লিখেছি, ডেপ্রিসিয়েশন যদি বাদ দিয়ে দেয় তাহলে বুক ভ্যালু থাকে। তাহলে বুক ভ্যালুটা কত হবে? 80% হচ্ছে 40,000, তাহলে 10,000 টাকা। ওই 10,000 টাকার জিনিসটাকে বিক্রি করছে হচ্ছে 8,000 টাকা, তার মানে এইখানেও লস হয়েছে। আমি পরে বলতেছি সব, মানে একটু জাস্ট লাইন গুলা বুঝাইতেছি কিভাবে অঙ্কটা হইব, তখন আবারও বলবো। দেখেন, এখন অদ্ভুত লাগতেছে, এখন আমি জানি সবার কাছে অদ্ভুত লাগতেছে, 2 নাম্বার ক্লাস নিলে সবার ক্লিয়ার হইব, 1 নাম্বার ক্লাসের জীবনও ক্লিয়ার হইতো না। দেখেন, প্লান্ট অফ অ্যাসেট 50,000 টাকা এইখানে হয়েছে, এই অ্যাসেটটাকে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 80%, তাহলে আরো যে 10,000 টাকা বাকি রয়ে গেছে, ওই 10,000 টাকার যে জিনিসটা সেটারে এইখানে নিচে হয়েছে সেল করে দেয় সব সময়। তাহলে সেল করে দিলে 8,000 টাকা, তাহলে মানে আমার যে 10,000 টাকার জিনিস 8,000 টাকা বিক্রি করে দিছি, তার মানে কি হইবো? আমার লস হয়েছে 2,000 টাকা। যদি 12,000 টাকা বিক্রি করতাম তাহলে হচ্ছে আমার লাভ হইতো। ওকে, এখন দেখেন, নেট ইনকাম অ্যাজ রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ওয়াজ 46,000, তার মানে 46,000 টাকা হচ্ছে আমার নেট ইনকাম। তার মানে রিটার্ন আর্নিংস এর কোনো কাজ নাই, নেট ইনকাম যেহেতু আমার অঙ্কে দেওয়া আছে, আর নিচেই দেওয়া থাকবে সবসময় নেট ইনকাম। নেট ইনকাম আমার এখানে অঙ্কে দেওয়া আছে, তার মানে আমার অঙ্কে আমার এটার আর কোনো কাজ নাই। তারপরে দেখেন, ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট 10,000 টাকা, এটা কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে। চার্টে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে সরাসরি দেওয়া আছে। ইউজিং ইনডাইরেক্ট মেথড, তাহলে আমাকে ইনডাইরেক্ট মেথডে অঙ্কটা করতে বলছে। এখন আসেন আমি অঙ্কটাকে গুছাইয়া বলি একদম। ভাইয়া, সি নাম্বারটা কি নেট ইনকামটা উপরে যাবে? এটা নেট ইনকামটা এই সরাসরি চার্টে টাকাটা? চলে যাবো, চার্টে করছি না আমরা, চার্টে অঙ্ক করতে গেলে আমি দেখাইতেছি, আমি আবার অঙ্কটা আবার সামারি করে বলি, শোনেন নিচের অংশটা। আমরা প্রথমেই যে জিনিসটা খেয়াল করবো, প্রথমেই আমরা অঙ্কটা শুরুই করবো হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করে দিয়া। ডেপ্রিসিয়েশন বের করবো, তাহলে ডেপ্রিসিয়েশন ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ কারেন্ট ইয়ার প্লাস হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ ডিসকার্টেড অ্যাসেট মাইনাস হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ প্রিভিয়াস ইয়ার। একদম এটা দিয়েই শুরু করবো। ডেপ্রিসিয়েশন যদি অঙ্কে থাকে, নিচে থাকুক উর্ফে থাকুক সেটা হচ্ছে পরের বিষয়। আমি অঙ্কের ফর্মুলা এটাই, যদি উপরে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন লেখা থাকে, তাইলে আমি ফর্মুলা ইউজ করেই আমরা অঙ্কটা ডেপ্রিসিয়েশনটা বের করবো। আমি বারবার বলতেছি, ফর্মুলা বসাইয়াই এটাই শুধু একটা ওয়ার্কিং ই সবাই প্যাচ লাগায়, আর কোনো কোনো ঝামেলা নাই, জাস্ট ডেপ্রিসিয়েশনটাই। আমি সর্বপ্রথমে যেই ওয়ার্কিংটা করবো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিং। আর এই ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিং এর ফর্মুলা কি? অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ কারেন্ট ইয়ার প্লাস হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ ডিসকার্টেড অ্যাসেট মাইনাস হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ প্রিভিয়াস ইয়ার। এখন আমি অঙ্কটার এলিমেন্টস নিয়ে গেলে আলোচনা করবো, মানে ফর্মুলার। তাহলে এইটা দেখেন অঙ্কে দেওয়া আছে কত, এই যে দেখেন কারেন্ট ইয়ার দেওয়া আছে না? কারেন্ট ইয়ার 20,000, দেখছেন? এই যে দেখেন 20,000। ওকে, তারপরে দেখেন ডিসকার্ডেড অ্যাসেট কেন? দেখেন ডিসকার্ডেড অ্যাসেট কখন হবে?
যখন আপনার কোনো অঙ্কে নিচে ডেপ্রিসিয়েশনের কথাটা কোনোভাবে জড়িত আছে, যেমন আপনার বুক ভ্যালু একটা বের কস্ট ভ্যালু দেওয়া থাকবে, কস্ট ভ্যালু মনে রাখবেন, কস্ট কস্ট ভ্যালু দেওয়া থাকবে, কস্ট ভ্যালুর পরে দেওয়া থাকবে একটা বুক ভ্যালু, এই বুক ভ্যালুর পরে দেওয়া থাকবে একটা সোল্ড ভ্যালু। তাহলে আমি তিনটা জিনিস আলাদা আলাদা করে বলি। প্রথমে দেওয়া থাকবো কস্ট, এই কস্ট থেকে বুক ভ্যালুটা যেটা কম হইব, সব সময় কম হইব অথবা সমান থাকবো, সব সময় কম অথবা সমান থাকবো। যদি কম থাকে তার মানে হচ্ছে যে টাকাটা কম ওই টাকাটা হচ্ছে ডেপ্রিসিয়েশন হয়েছে, আর ওইটার নাম হয়েছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ ডিসকার্টেড অ্যাসেট। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? আমি আবারও বলছি। ভাইয়া, বুক হ্যাঁ বুক বলেন। ভ্যালু কোনটা? কষ্টের টাকাটা থেকে যদি আমি ডিপ্রিসিয়েশন মাইনাস করে দিই, ওইটা বুক ভ্যালু ওইটাই। না? না না, বুক ভ্যালুটা অঙ্কে দেওয়া থাকবে সরাসরি, এখানে তো ডেপ্রিসিয়েশন বইলা দিয়েছে, এর লেগে হচ্ছে আপনার অঙ্কটা আপনি সহজে বুঝছেন, কিন্তু অন্য সব অঙ্কে বুক ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে? আমি আবারও বলি, কস্টের সাথে যদি বুক ভ্যালুর পার্থক্য থাকে তখন হচ্ছে ওইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ধরেন আপনার এখানে বইলা দিছে যে 50,000 টাকা হইছে কস্ট, আর বুক ভ্যালু বইলা দিছে 10,000 টাকা, তাহলে বাকি 40,000 টাকা কি হইব বলেন? ডিপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন এইভাবে অঙ্কটা থাকে, কিন্তু এখানে বলেছে 80% ডেপ্রিসিয়েট হয়েছে, মানে ইনডাইরেক্টলি বলে দিছে যে বুক ভ্যালুটা 10,000 টাকা। ইনডাইরেক্টলি কি বলে দিছে? যে কোনো দুইটা থাকতে পারে, হয় ডেপ্রিসিয়েট ভ্যালু থাকবে অথবা বুক ভ্যালু থাকবে। যদি ডেপ্রিসিয়েট ভ্যালু দেওয়া থাকে তাহলে বুক ভ্যালুটা আপনি বের করবেন, আর যদি বুক ভ্যালু দেওয়া থাকে তাহলে ডেপ্রিসিয়েশনটা আবে আপনি বের করবেন বিয়োগ দিয়ে। বুঝছেন কিনা? বুঝছেন? বুঝছেন? এইখানে ফর্মুলায় কিন্তু বুক ভ্যালু আসতো না, এখানে আসবে ডেপ্রিসিয়েশনটা। তাহলে দেখেন, 50,000 80% এটা দিছি, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার আসে 40,000 টাকা, এই যে প্রিভিয়াস ইয়ারে দেখেন 40,000 টাকা। তাহলে দেখেন ডেপ্রিসিয়েশন কত হয়েছে আমার অঙ্কে, 20,000 টাকা। বুঝছেন নাকি? এই ডেপ্রিসিয়েশনটা নিয়ে বুঝছেন? সবাই একটু প্রশ্ন করেন জি আমাকে। ভাই। এখন এটা তো হয়ে গেল, এখন আমি অঙ্কে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্কিং করবো। সেই ওয়ার্কিংটা হচ্ছে, যদি উপরে কোনো অ্যাসেট সেল অথবা পারচেজ যেটাই করুক, নিচে যদি এর সাথে কোনো সম্পর্ক লেখা থাকে, তাহলে আমাদেরকে পারচেজ অফ ওই ফিক্সড অ্যাসেটটা বের করতে হবে। আমি আবার বলতেছি, যদি কোনো অঙ্কের উপরে ফিক্সড অ্যাসেটের সেলস অথবা পারচেজ যে কোনো দুইটার একটা বিষয় এক দেওয়া থাকে, সেলস অথবা পারচেজ হোক যেটাই হোক, আমাকে তখন পার্সেস অফ প্লান্ট বের করতে, সরি পার্সেস অফ ফিক্সড অ্যাসেট এটা বের করতে হইব। পার্সেস অফ ফিক্সড অ্যাসেট বের করতে হবে নিচে যদি এটার সাথে কোনো কিছু বলা থাকে, কোনো কিছু। আমি বারবার বলতেছি, এটাই কিন্তু ঝামেলাটা, এই দুইটা ঝামেলা যদি আপনাদের কেটে যায় তাহলে অঙ্ক আর কোনো ঝামেলা থাকতো না, নিজে নিজে সব সলভ করে যেতে পারবেন। যদি উপরের সাথে নিচের কোনো অ্যাসেটের সেলস অথবা পার্সেস অথবা যেই কোনো কথা লিখা থাকুক, তাহলে আমাদের কি করতে হইব? পার্সেস অফ ওই ফিক্স অ্যাসেট বের করতে হবে। তাহলে প্লান্টের সাথে কথা বলা আছে দেখেন, পার্সেস অফ প্লান্ট, পার্সেস অফ প্লান্ট। তাহলে আমি প্রথমে পার্সেস অফ প্লান্টের ফর্মুলা লিখছি, কারেন্ট ইয়ার যোগ হইছে কস্ট অফ সেলিং অ্যাসেট মাইনাস হইছে প্রিভিয়াস ইয়ার, এটাই ফর্মুলা। তাহলে কারেন্ট ইয়ার কোথায় দেওয়া আছে, দেখি প্লান্টে যাই আমরা। প্লান্ট কোথায় দেওয়া আছে? এই যে কারেন্ট ইয়ারে 3,35,000 টাকা। ওকে, এখন ওই যে আমরা যেই অ্যাসেটটাকে সেল করে দিছি, কোন অ্যাসেটটাকে সেল করছি দেখেন, যেই অ্যাসেটটাকে সেল করে দিব ওই অ্যাসেটটাকেই হচ্ছে আমাকে এখানে যোগ করে দেখাইতে হবে। তাহলে কস্ট অফ সেলিং অ্যাসেট 50,000 টাকা, এই যে 50,000 টাকা বিয়ে হয়েছে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার 2,15,000, তাহলে 1,70,000 টাকা হচ্ছে অঙ্কের আমার পার্সেস অফ প্লান্ট। এখন এই অঙ্কে মনে করেন, আমার কথা শোনেন, যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে, উপরে যদি জো বাড়ে তার মানে পার্সেস করছে, আর নিচে যদি কমে তাহলে হচ্ছে সেল করছে। নিচে যদি কোনোটা না বলা থাকে, কিচ্ছু বলা নাই নিচে, কিন্তু উপরে বাড়ছে কমছে, তাইলে হচ্ছে পার্সেস আর সেল হইব। ঠিক আছে? উপরে উপরের ব্যালেন্স শিটের কথা বলতেছি আমি, ব্যালেন্স শিটের কথা বলতেছি। বুঝছেন আমার কথা? কি বুঝছেন নাকি আমি কি বলতে চাইছি? বাড়ছে কমছে মানে কি? প্রথম ইয়ারে বাড়ছে আর দ্বিতীয় ইয়ারে কমছে, হ্যাঁ, এরকম হয় কিছু? বাড়বে অথবা কমবে, যে কোনো একটা ঘটনা তো ঘটবে। বাড়লে হইছে ফিক্সড অ্যাসেট, যদি বাড়ে তাহলে পারচেস করা, আর যদি কমে তার মানে হচ্ছে সেলস করা।
তার মানে ওইখান থেকে সরাসরি অঙ্কের ইনফরমেশনটা আমি নিয়ে যেতে পারবো। অঙ্কে কি করতে পারবো, সরাসরি নিয়ে যেতে পারবো। ওকে, আমি কি বুঝাইতে পারতেছি নাকি কি আমি কি বলতেছি? যদি অঙ্কের এডিশনাল ইনফরমেশনে ওই অ্যাসেট অথবা ওই ফিক্স অ্যাসেটের কোনো কিছু বলে নাই, কিন্তু বাড়ছে, বাড়লে পারচেস করছে, বিয়োগ করে আমি পার্সেন্টটা দিয়ে দেবো, অথবা কমছে মানে সেল হয়েছে, বিয়োগ করে আমি ওটা দিয়ে দেবো, অঙ্কে নিয়ে নিবো, ওখান থেকে নিয়ে নিবো। ওই যে 95% বলছি না, এডিশনাল ইনফরমেশন থেকে যাবো, সব দিয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে এরকম করতে হয়, তখন স্টুডেন্ট প্যাস লেগে যায়, আরে আমার তো এটা কি করবো কি করবো। দেখেন, তাহলে আমি এটা বুঝছি, এখন আমাদের আরেকটা ওয়ার্কিং করতে হইব, জানি আমরা যে বুক ভ্যালু দেওয়া ছিল ওই অ্যাসেটটা যে বিক্রি করছি সেটার জন্য কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। 10,000 টাকা ছিল, 10,000 টাকার জিনিসটা 8,000 টাকা বের করছি, তাইলে লস হয়েছে। তাহলে আমি লসটা বের করলাম, লস অন প্লান্ট অ্যাসেট, যে 10,000 টাকা সেল করছে, 8,000 টাকা, এই হচ্ছে 2,000 টাকা। এইখানে হচ্ছে 43,000 জিনিসটা 34,000 টাকা বিক্রি করছে, এখানেও লস হয়েছে, এটা লিখি নাই। লস অন হেল্ড অফ সিকিউরিটিস। ওকে, 43,000 বিয়োগ হচ্ছে 34,000, কত হয় বলো তো? এন্ড হইছে গিয়া হলো 6 আর এন্ড 7, 9,000। তাহলে এইটা হচ্ছে মূলত অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। আমি অঙ্কের এই জিনিসটা বার করলে আমার অঙ্ক আর কখনো ভুল হইতো না। জাস্ট এতটুকুই বার করতে হবে। আমি আর আজকে এতটুকুই, আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পরে ক্লাসে বুঝামু। এতটুকু পর্যন্ত আমি বুঝাই দিলাম, কারণ বাকিটা আমি বুঝে যাতাম না এত তাড়াতাড়ি, 4 মিনিট আছে। এটা আমি তোমরা অঙ্কটা ছবি তোলো, ছবি তুলে রাখো, আমি পরে বুঝাই দেবো। নাও, তাতে ছবি তোলো, আগে এটা ছবি তোলো। আমি দুইটা ক্লাস নিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে যারা যতটুকু বুঝছো এতটুকুর ভিতরে থাকো, আর হলো চার্ট গুলা ভালো করে ফর্মুলা গুলা করো, আর অঙ্কটা তুলে রাখো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি বলছি একটু বড় ক্লাস হইব। ওকে, পরে ক্লাসে 3-4টা অঙ্ক দিয়ে তার একই নিয়ম তো। ভাইয়া রেকর্ডিংটা একটু দিয়েন, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। রেকর্ডিংটা একটু দিয়েন। রেকর্ডিং দেওয়া উচিত না, আচ্ছা তাও দিমনি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের আগে সবাই একটু চার্ট গুলা দেখে নিও, হ্যাঁ। 4টা করে চ্যাপ্টার শেষ করার পরে হচ্ছে আমি পরীক্ষা নেবো। কারণ হচ্ছে 4টা চ্যাপ্টার করলে 3টা কমন পড়বো। তো এভাবে করে যদি আমরা 2টা পরীক্ষা ভালো করে নেই, পরে ফাইনাল মডেল কোশ্চেন 2টা নেই, তাহলে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। যদি এখনো কেউ কোনো ডাউট থাকে বলতারো, নাহলে কাটতে দিলাম।